আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সেভ দ্য চিলড্রেন এবং এম্বাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডসের সহযোগিতায় এই বিশেষ আয়োজন নারীর শক্তি জাতির ভিত্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আমাদের আজকের আয়োজনে নারীর প্রতি সহিংসতার চিত্র, তার প্রতিরোধের উপায়, বাংলাদেশে এ পর্যন্ত কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সামনের দিনগুলোতে আসলে কি করার রয়েছে, এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের আয়োজনে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন মাশফিকা জামান সাটিয়ার, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, এম্বাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস বাংলাদেশ। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রিফাত বিন সাত্তার এবং আরও রয়েছেন আমাদের সাথে সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। আপনাদেরকেও শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। শুরুতেই মাহমুদা বেগম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা-উত্তর সময়টাতে আমরা দেখেছি নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধের নানা রকমের উদ্যোগ কিন্তু বিভিন্ন সময় নেওয়া হয়েছে। স্বাধীনতার প্রায় 53 বা 54 বছর পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আসলে বাংলাদেশে এই সময়টাতে নারীরা কেমন রয়েছে, কেমন আছে, বিশেষত নারীর প্রতি সহিংসতার চিত্রটা কীরকম? আমি বলতে চাই, আমি একদম গ্রাসরুট লেভেল থেকে বলবো যে আমরা সব ধরনের নারীরাই নির্যাতনের শিকার হই। তবে খুব কাছে থেকে দেখা গ্রাসরুট লেভেলে যদি আমি বলি, আমরা গার্মেন্টস ওয়ার্কার আমরা প্রথম বলি যে 80% নারী কাজ করে, ডোমেস্টিক ওয়ার্কারও 80% কি 100%ই ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে নারীরা কাজ করে। এখন মাইগ্রেন্ট ওয়ার্কারও নিজেদের সচ্ছলতা এবং বাচ্চাদেরকে পড়ানোর জন্য বাইরে যেতে চাচ্ছে, তারাও সেখানে নারী ওয়ার্কার অনেক পরিমাণে বেড়ে গেছে। এখন আমরা বলছি সেকেন্ড লার্জেস্ট ইনকাম আসবে লেদার ফ্যাক্টরি থেকে, লেদারও নারীরা কাজ করছে। তো এই জায়গায় যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে নারীরা অংশগ্রহণ করে, কিন্তু ওরা ওয়ার্কপ্লেস ভায়োলেন্স আমরা যেটা বলছি যে চাকরি কর্মক্ষেত্রে অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখছে এবং এই রাখার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশে এখনও বলি যে আমরা ফার্স্ট লার্জেস্ট যে ইনকামটা আসতেছে আরএমজি সেক্টর থেকে। সেখানে চিন্তা করে যদি বলি আমরা যে ওয়ার্কপ্লেস ভায়োলেন্সের অবস্থাটা কি, তবে আমি খুব পজিটিভলি বলবো যে বাংলাদেশে এখন আমরা পলিসি করতে পেরেছি যে ওয়ার্কপ্লেস ভায়োলেন্স রিডিউস করার জন্য 2009-এ যে ভার্ডিক্টটা হয়েছে, এটা একটা হাইকোর্টের যে ভার্ডিক্টটা হয়েছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এটা কেন কাজ করছে না, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর আমরা যদি ডোমেস্টিক ওয়ার্কারদের কথা বলি, সেখানেও আমরা দেখেছি 2015-তে একটা পলিসি হয়েছে যে, কিন্তু সমস্যা হলো যে পলিসিটা কেউ জানে না, এমপ্লয় এবং এমপ্লয়ি দুই পক্ষই না জানাতে আমরা কিছুদিন ধরে যে ভায়োলেন্সের চিত্রগুলো দেখতেছি ডোমেস্টিক ওয়ার্কারদের প্রতি এবং চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কারদের উপর, আমরা শিউরে যাচ্ছি। তো বর্তমান পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আমি পাশাপাশি বলছি। তারপরে অনেকগুলো, আপনি যেভাবে বললেন, অনেকগুলো আমরা দেখছি আইনি কাঠামো বা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আবার বাস্তবায়নের জায়গায় আপনি যেমনটি বলছিলেন অনেক জায়গা রয়েছে যেটি সম্পর্কে হয়তো আমরা খুব ইতিবাচক বেশি কিছু বলার সুযোগ নেই, তাই না? কিন্তু পারিবারিক সহিংসতা, নির্যাতন, সেই জায়গার চিত্রটা কি বদলেছে? যে আমাদের পারিবারিক সহিংসতা তো এখন আমি বলবো যে কমেনি, কোভিডের পরে আরও অনেক বেশি বেড়ে গেছে। কারণ হলো অনেকেই কর্মক্ষেত্র চেঞ্জ করেছে, যারা আরএমজি সেক্টরে ছিল তারা ডোমেস্টিক ওয়ার্কে এসেছে বা নিজেরা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। আর পুরুষের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি যে আগে ওনারা কিছু কাজ করতেন, যেহেতু তার ওয়াইফ বা তার মেয়ে তার সবাই কাজ করতেছে, সে মনে করে যে আমার আর কাজ করার দরকার নাই তেমন। সেই দিক থেকে প্রতিদিন, যেমন আমরা গার্মেন্টসের চিত্র যদি বলি, যেদিন বেতন পাবে মেয়েটা সেদিন স্বামী যে গেটে দাঁড়িয়ে থাকে এবং ছিনিয়ে নেয় তার টাকাটা, তাহলে আমরা কি বলবো যে এখানে এই যে বা কম দিল কেন, ওভারটাইম কাউন্ট করে রাখে যে কম দিচ্ছে তাকে, হাজব্যান্ড যখন গুড়ে রাখে, কিন্তু গার্মেন্টসের হিসাবটা আলাদা, সেটা সে জানে না, তখন দেখে যে কম দিচ্ছে তাকে। এই যে প্রতিদিন স্লামগুলোতে আমরা যাই, আমাদের অনেক প্রোগ্রাম স্লামে আছে, আমরা দেখি তো প্রতিদিন সেখানে নির্যাতনের শিকার হচ্ছে। পাশাপাশি আমরা উইমেন ক্যাফে করেছি,
ওরা নির্যাতনের শিকার হয়ে আমাদের কাছে চলে আসে, ওই ক্যাফেতে আসে, ক্যাফেতে এসে ওদের দুঃখের কথা বলে, কিন্তু ওরা বেশি রিপোর্ট করতে চায় না, কারণ একসময় তাকে ফিরে যেতে হবে। আর পারিবারিক নির্যাতন যে আইনটা হয়েছে সেটার জন্য সালিশি করে মিলাই দেওয়াটা আসলে বেশি পজিটিভ। তো একবার দুইবার তিনবার মিলিয়ে দিলে তো এটা সমাধান হচ্ছে না, সেদিকে আমরা কেউ নজর দিচ্ছি না। সেই জন্য দেখা গেছে যে প্রতিনিয়ত নারীরা এখনও বিভিন্ন ভয়ঙ্কর রূপে আছে। আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের সাততলা কল্যাণপুর স্লামে একজন নারী, তার ওয়াইফ, তার হাজব্যান্ড ড্রাগ এডিক্টেড, প্রতিদিন এসে তার মারধর করে, সে সেপারেশনে গিয়েছে। তো হাজব্যান্ড থাকে 8 নম্বর সেকশনে, ওইটা 10টা সেকশনে ভাগ করা, ওয়াইফ থাকে 4 নম্বর সেকশনে। একদিন অফিস থেকে সে ফিরছে, তার হাজব্যান্ড 8-10 জন তার বন্ধুকে রেখে তাকে শুইয়ে চারদিক দিয়ে ধরে অ্যাসিড খাইয়ে দিয়েছে। তা আমরা যদি চলেও আসতে চাই যে না আমি এই সংসার আর করবো না, সেখানে কি বিপদ, এটা একটা বড় উদাহরণ। এই জন্য আমি বলছি যে আসলে চিত্র আরও ভয়াবহ হচ্ছে, পাশাপাশি যদি আমরা এবং নতুন মাত্রা তৈরি হচ্ছে, এটি নিয়ে আমরা কথা বলবো। যারা রিফাত বিন সাত্তারের কাছে একটু আসতে চাই, বেসরকারি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন বা জাতীয় সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়নে কাজ করছে, নারীকে সহিংসতা মুক্ত করার জন্য সরকারের পাশাপাশি ভূমিকা রাখছে। সেই জায়গায় আপনাদের নিজেদের মূল্যায়নটা কি? কোন কোন বিষয়গুলো আপনারা মনে করছেন ইতিবাচকভাবে এগিয়েছে, কোনগুলো এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বা সামনে আরও কাজ করার সুযোগ রয়েছে? ধন্যবাদ। আমার মনে হয় অলরেডি মাহমুদা আপু অলরেডি গ্রাউন্ডে সেট করে দিয়েছেন যে আসলে সহিংসতা বিভিন্ন মাত্রা আছে এবং কয়েকটা পার্টিকুলার ওয়ার্কিং গ্রুপের কথা মাহমুদা আপু বললেন। আমি একটু অন্যভাবে বলি, মানে সহিংসতার যদি আমি রুট কজ দেখতে চাই, মানে কেন হচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে কিন্তু পুরুষতান্ত্রিকতা। মানে আমরা পুরুষরা শুধু না, যারা মনে করছে যে নারীরা দুর্বল, এই ন্যারেটিভটা আমরা তৈরি করেছি গত শতক ধরে। তো সেই জায়গা থেকে যেটা দাঁড়াচ্ছে যে যখনই মেয়েরা কাজে আসছে, কাজের জায়গায় চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সবাই মেনে নিতে পারছে না, সমাজ মানতে পারছে না, যারা কাজ দিচ্ছেন তারাও মানতে পারছে না, এবং স্বাভাবিকভাবে তাদের সবাই মিলে, তার পরিবার বলি সবাই সেটা মানতে পারছেন না। এবং এই বিষয়টা কিন্তু শুধুমাত্র একেবারেই যে প্রত্যন্ত অঞ্চলে যদি বলি বা স্বল্প আয়ের ফ্যামিলিতে হচ্ছে তা কিন্তু না, এটা সব ফ্যামিলিতেই হচ্ছে। স্বল্প বলি, মধ্যবিত্ত বলি, উচ্চবিত্ততেও হচ্ছে, হয়তো মাত্রাটা ভিন্ন এবং আমরা হয়তো অনেক কিছু ভিজিবল না, আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়, আমাদের কাজের জায়গা থেকে মনে হয়েছে যে আসলে সব জায়গাতেই, সব পরিবারেই এবং সব ক্ষেত্রেই বিষয়গুলো আছে। সেটা পরিবার বলি, সমাজ বলি, এবং আমি যদি বলি কর্মস্থলে যে বলি, সেখানেও সেটা দেখা যাচ্ছে। এখন আমাদের যেখানে একটা বড় জায়গা মনে হচ্ছে, সেটা হচ্ছে এটাকে কীভাবে এটাকে মোকাবেলা করা যায়। আপা যেমন কয়েকটা পলিসির কথা বললেন, আইনের কথা বললেন। আমরা জানি যে বাংলাদেশে এক্ষেত্রে আসলে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছি। আমাদের নারী নির্যাতন সহিংসতা আইন হয়েছে 2000 সালে, বা আপনার নারী পলিসি হয়েছে 2011 সালে। এরকম অনেক কিছুই আছে। জাতীয় কর্মপরিকল্পনা হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন আছে 2017 সালের মনে হয়। কিন্তু তারপরেও আমরা কিন্তু বন্ধ করতে পারছি না। বন্ধ করতে না পারার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে সমাজ এখনো প্রস্তুত না এটা করার জন্য। শুধুমাত্র আইন দিয়ে করা যাবে না। আমি প্রথমে যেটা বলার চেষ্টা করছি, এখানে সামাজিক বাধাটা খুব প্রকট, এবং যতক্ষণ সামাজিক মানসিকতা পরিবর্তন না হচ্ছে যে নারীরাও আসলে কাজ করতে পারে এবং নারী পুরুষ একইভাবে দেখার যে জায়গাটা, এটা যদি এইভাবে যদি না দেখতে পারি, তাহলে কখনোই আসলে এটা করা যাবে না। সেক্ষেত্রে আমরা যারা বেসরকারি সংগঠন বা আছি, আমাদের একটা বড় কাজ হচ্ছে সামাজিক পর্যায়ে কাজ করা। আইনের ব্যাপারটা তো সরকারের দায়িত্ব, সরকার সেটা দেখে, সরকারের বিভিন্ন কাঠামো আছে, সেখান থেকে সেটা ব্যবস্থা করা হবে। কিন্তু যে জায়গাতে আসলে সমস্যাটা হচ্ছে সামাজিক বাধাগুলো পরিচালনা করার প্রয়োজন, এবং সে জায়গা থেকে যেহেতু আমরা একেবারেই মাঠ পর্যায়ে আপনাদের মতো সংগঠনের সাথে কাজ করছি, সেক্ষেত্রে আমরা মনে করি আসলে মাঠ পর্যায়ে সামাজিক বাধা তৈরি করার ক্ষেত্রে কাজ করার প্রয়োজন, আচরণগত পরিবর্তন করার প্রয়োজন, মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন, যেটা মজ্জাগত, এটা আমাদের মাথায় ঢুকে আছে। সেই জায়গা থেকে আসলে একটা বড় ধরনের নাড়া দেওয়া দরকার, এবং সেক্ষেত্রে নানাভাবে করা যায়, কিন্তু সেখানে আসলে আমাদের মূল কাজটা সেখানে করা প্রয়োজন। এবং সেখানে কি দীর্ঘদিন ধরে আপনারা যারা কাজ করছেন, সেভ দ্য চিলড্রেন সহ অন্যান্য সংগঠনগুলো, সেখানে কি আপনারা সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন? মানে এটা কি আসলে সম্ভব কিনা? কিছুটা তো সম্ভব। এখানে অনেকগুলো মানে এটা বলবো যে বহুমাত্রিক। প্রথমত হচ্ছে যে যদি কোনো মেয়ে ছোটোবেলা থেকে শিক্ষার আওতায় আসে এবং তার নিজের মধ্যে যদি এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি এগুলোর প্রতিবাদ করব, তাহলে কিন্তু প্রথম ধাক্কাটা সামলানো সম্ভব। কারণ সবসময় কিন্তু বাইরে থেকে কেউ এসে করে দিবে না। তো প্রথম জিনিস হচ্ছে মেয়ে বা নারীকে আসলে সেই নিজের সক্ষমতা বা নিজের আত্মশক্তিতে বিশ্বাস করা খুব প্রয়োজন, যে আমি আসলে প্রতিবাদ করতে হবে, আমার মেনে নেওয়ার কোনো কারণ নেই, নীরবতা ভাঙতে হবে। এবং সেখানে পরিবারের একটা বড় রোল আছে। প্রথমে শুরু করতে হবে মেয়েকে দিয়ে, মেয়ে শিশুকে দিয়ে শুরু করতে হবে, নারীকে দিয়ে শুরু করতে হবে। তারপরে পরিবারের একটা সাহায্যের ব্যাপার আছে বা সমর্থনের ব্যাপার আছে, সেখানে পরিবারের সাথে কাজ করতে হয়। তার যে এই
চিন্তার জায়গায় যে একটা পরিবর্তন করার প্রয়োজন। নিঃসন্দেহে অনেক পরিবর্তন হয়েছে আগের চেয়ে, কিন্তু সেটা আসলে এখনও আশানুরূপ না। যেটা আমি বললাম, যেটা তো অনেক যুগ যুগ ধরে এটা হচ্ছে, তো এটা ভাঙতে গেলে তো সময় লাগবে। তবে কিছু কিছু আসার জায়গা আছে, যেমন অনেক মেয়ে স্কুল আসছে, মেয়ে শিক্ষা বেড়েছে, নারীরা কর্মক্ষেত্রে আসছে, সেগুলো এক ধরনের ইতিবাচক জায়গা। এবং বাংলাদেশে বলবো যে অনেক বাংলাদেশের বিশ্বের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশ অনেক জায়গাতে এগিয়ে গেছে। এই উইমেন এম্পাওয়ারমেন্ট যদি বলি বা নারী ক্ষমতায়নের জায়গা যদি বলি, খুব ভালো ভালো মডেল আছে যেটা এখনও বিশেষ স্বীকৃত। এবং আমাদের যদি আমি তথ্যপত্র দেখি, বাংলাদেশ কিছুটা এগিয়েছে, কিন্তু সেটা আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, কারণ এটা আসলে কন্টিনিউয়াসলি এটাকে আমাদের ভাঙতে হবে, এই নীরবতাকে ভাঙতে হবে। জি, নিশ্চয়ই। আমরা পরের অংশে সেভ দ্য চিলড্রেন কী করছে সেটি নিশ্চয়ই শুনবো। আমি আসতে চাই মাশফিকা জামান সাথিয়ার আপনার কাছ থেকে, যে বিশেষত আপনার মূল্যায়নটা কীরকম হয়েছে, কোন দিকে এগোচ্ছে এবং প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো কি রয়েছে। কিছুটা রিফাত বিন সাত্তার বলছিলেন যে সামাজিক যে দৃষ্টিভঙ্গির যে বিষয়টি, সেটি একটি বড় বাধা। আইন কানুন শুধু কাঠামো দিলে হবে না, আসলে সেটিকে জনমনে কিভাবে সেটি গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই জায়গা প্রয়োজন। এর বাইরে আর কি বিষয় রয়েছে যে কারণে আমরা হয়তো কাঙ্ক্ষিত উন্নয়নটা ঘটাতে পারছি না বা এখনও চেষ্টা করে যাচ্ছি? থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংকস টু বোথ মাই কালিগস। মামুদা আপাও বলেছেন এবং রিফাত ভাই ওটাকে আরও বেশি দৃঢ় করেছেন যে আমরা পরিবর্তন দেখছি না যে তারা পরিবর্তন দেখছি, কিন্তু মেয়েদের প্রতি সহিংসতা নিরোধে যে পরিমাণ আগানো আমাদের দরকার ছিল সেই পরিমাণ আমরা আগাতে পারিনি। বাংলাদেশে এখনও আনাচে কানাচে সব জায়গায় নারী নির্যাতন হচ্ছে, ফিজিক্যাল, সাইকোসোশিয়াল, ইকোনমিক্যাল, সব দিকে। আপাতত বলেছেন যে তার বেতনটা সে নিজে ডিসাইড করতে পারে না সে কিভাবে খরচ করবে, হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। অ্যাসিড ভাইরাস আমাদের অনেক ছিল, কিন্তু যেটা বলছিলাম যে আমাদের সকলের প্রচেষ্টার কারণে কিন্তু এখন আমরা দেখি অ্যাসিড ভাইরাস একেবারেই কমে এসেছে। এখানে সরকারের অনেক বড় একটা পদক্ষেপ ছিল যে অ্যাসিড নিষিদ্ধ করা হয়েছিল। পলিসির শুধু থাকলে হবে না, পলিসির ইমপ্লিমেন্টেশনটা খুবই জরুরি। আপনারা দেখেন যে আমরা ডোনার যারা আছি বাংলাদেশে, আমি বললাম যেহেতু অনেক বছর ধরে এই এমএসসির সাথে কাজ করছি, নেদারল্যান্ডস এমবেসি, নেদারল্যান্ডসের মতো বাকি ডোনাররাও কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম নিচ্ছেন। আইএনজিও, এনজিও সকলে বিভিন্ন রকমের প্রোগ্রাম নিচ্ছেন। সকলের প্রচেষ্টায় কিছুটা উন্নয়ন তো হয়েছে, কিন্তু যেটা আমাদের খুব বেশি, রিফাত ভাই এটা অলরেডি বলেছেন, মাইন্ডসেট চেঞ্জ। এটাকে আমাদের আসলে কিভাবে করা যাবে চেষ্টা করা হচ্ছে, বাট এত ইনগ্রেন হয়ে আছে প্যাট্রিয়ার্কাল সোসাইটির কারণে আমরা নারীদেরকে তো আলাদা একটা সত্তা বা তার যে স্বাধীনতা আছে, তার যে একটা নিজস্বতা আছে, সেটাকেই আসলে প্রথমে মানতে চায় না। এই জায়গাটা খুব জরুরি, রেসপেক্টটা রাখতে হবে যে সে একজন নারী, আমি একজন পুরুষ, আমরা দুজনেই মানুষ, এবং আরও যারা আছেন জেন্ডার ডাইভার্স কমিউনিটি, সবাই আমরা মানুষ, এবং সবার প্রতি রেসপেক্টটা রাখতে হবে। এই রেসপেক্টটা যখন আমরা করা শুরু করবো যে একজন সম্পূর্ণ মানুষ হিসাবে একজন আরেকজনকে, তখনই দেখবেন যে ভায়োলেন্সগুলো কিন্তু আমি করব না। তখন কেন, ও তো আমার মতোই, আমার জায়গায় যদি ও আসে তাহলে তো ও আমাকে ভায়োলেন্স করবে, এবং এটাই হয়ে আসছে। এটা একটা সার্কেল। আমার শাশুড়ি আমাকে নির্যাতন করেছেন, ওকে আমিও আমার বউকে নির্যাতন করব। সো প্যাট্রিয়ার্কাল সোসাইটি আমরা কথা বলি, কিন্তু শুধুমাত্র ছেলেরা একমাত্র লোক না যারা এটা কন্টিনিউ করছে, এখানে আমরা কিন্তু নারীরাও বিভিন্নভাবে জড়িত হচ্ছি। বাট নট নেসেসারি যে এইটাকে আমরা মেনে নিব। আমাদের এখন যেটা করতে হবে যে সবাইকে বুঝতে হবে যে নারী একজন মানুষ, এবং আমাদের দেশের ক্ষেত্রে তো অবশ্যই যে মোর দেন হাফ আমরা নারী, এবং বাংলাদেশের উন্নয়ন যদি আমরা সম্পূর্ণভাবে দেখতে চাই, এই মোর দেন হাফকে কিন্তু আমাদের সাথেই নিয়ে যেতে হবে। আমরা পুরুষরাকেও একটা পরিবেশ দিতে হবে। ট্রু, একটা সহিংসতার যে ভাই বলেছেন রুট কজ, আমি বলবো যে রিপারকেশন, যে ইম্প্যাক্টটা হয়। মাঝে মাঝে তো আমরা দেখি যে মেয়েগুলো কোথাও বলার জায়গা না পেয়ে শেষে সুইসাইড করে। সো ওই এক্সট্রিমে কেন যাবে একটা মানুষ? সো মেয়েদের সাথে আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদের পুরো পরিবার এবং সমাজের সাথে কাজ করতে হবে। আমরা করছি, কিন্তু একটু স্লো যাচ্ছে আমার মতে, আমার পার্সোনাল মত হচ্ছে যে একটু স্লো যাচ্ছে, এটা আর একটু ত্বরান্বিত করা দরকার। এবং সেক্ষেত্রে বোধহয় পলিসি ইমপ্লিমেন্টেশন ইজ এ ভেরি বিগ স্টেপ রয়েছে। এটা নিতেই হবে যে শুধু পলিসি করে ছেড়ে দিলে হবে না, শুধু ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন করে ছেড়ে দিলে হবে না। আমাদের পলিসিগুলো যেন যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন হয়, এবং সকলে মিলে যেন আমরা নারী প্রজাতিকে একটা ভিন্ন
প্রজাতি, একটা এলিয়েন গ্রুপ না দেখে আমাদেরই একজন মানে আমার মতোই আরেকজন মানুষ হিসাবে দেখে তাকে যথাযথভাবে রেসপেক্ট করি, তার মূল্য দেই, তাকে মূল্যায়ন করি এবং তার তাকে সহযোগিতা দেই এবং তার সহযোগী হই, তাহলে কিন্তু আমরা একটা জেন্ডার ইকুইটি বা জেন্ডার নারীর শক্তিতে বিশ্বাস করতে হবে এবং সেটা যে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার একটা সমান গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। নিশ্চয়ই আমরা আরও একটু শুনবো এবং সবিস্তারে একটু বোঝার চেষ্টা করব যে সেখানে কিভাবে যাওয়া যায়। আমাদের সাথে অতিথিরা আছেন আমাদের সাথে মাশফিকা জামান সাটিয়ার, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, এম্বাসি অফ দ্য কিংডম অফ দি নেদারল্যান্ডস বাংলাদেশ। আগের অংশে আমরা কথা বলছিলাম পরিস্থিতিটা কীরকম সেটি নিয়ে, এবারে সুনির্দিষ্ট করে একটু নেদারল্যান্ডস এম্বাসির কথা। এই যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বাংলাদেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতির উন্নয়নের জন্য নেদারল্যান্ডস এম্বাসি কী ধরনের কাজ করছে বর্তমানে এবং সামনের দিনগুলোতে কি পরিকল্পনা রয়েছে? আবারও ধন্যবাদ মামুন ভাই। নেদারল্যান্ডস এম্বাসি বাংলাদেশের কিন্তু জন্মলগ্ন থেকেই তাকে ডেভেলপমেন্ট সহযোগিতা দিয়ে আসছে। আমরা শুধু মানে ফান্ড দিয়েই বসে থাকি না, আমরা সাথে সাথে হাঁটতে চেষ্টা করি যে আমাদের একটা আলাদা দেশ হিসাবে অন্য দেশ থেকে এসে এই দেশের যেভাবে উন্নয়ন করা যায় সেটার দিকে কিন্তু নেদারল্যান্ডসে আমি বলবো যে পলিসি খুবই স্ট্রং। সেক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি এবং ওমেন রাইটসের পলিসি নেদারল্যান্ডসের একেবারে ইমানসিপেশনের পলিসি বলতাম প্রথমে আমরা, সেটা প্রথম থেকে আছে, এটা ক্রস কাটিং একটা থিম। তবে আমাদের স্ট্যান্ডালোনও কিছু প্রোগ্রাম রয়েছে, স্পেসিফিক ফান্ড আসে সেটার জন্য। আমরা এত বছর ধরে বাংলাদেশে বিভিন্ন ইউএন এনজিওদের মাধ্যমে জেন্ডার বেস ভায়োলেন্সের সাথে চাইল্ড ম্যারেজ, ওমেন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট এবং ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্টের উপরে বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে এবং প্রোগ্রামগুলো আমাদের যেটা থাকে যে নারী পুরুষ সকলকে নিয়ে কাজ করা, অলমোস্ট বলতে পারেন যে হলিস্টিক্যালি অ্যাজ এ কমিউনিটি অ্যাপ্রোচে যায়। আমাদের পার্টনাররা এক্ষেত্রে খুবই সফলভাবে কাজ করেছেন এবং সবগুলো প্রোগ্রামের সাস্টেনেবিলিটি পার্টটা আমরা দেখি যে প্রোগ্রাম শেষ হয়ে গেলেই যেন জিনিসটা হারিয়ে না যায়, সেটা যেন কন্টিনিউ করে সময়তে। লাস্টলি আমরা যেটা করেছি যে ইউএনএফপি এর মাধ্যমে আমরা আস্থা নামে একটা প্রজেক্ট করেছিলাম, সেটা ভায়োলেন্স এগেইনস্ট ওমেনের জন্য গভর্নমেন্টের যে সার্ভিস প্রভিশনগুলো রয়েছে, যেমন আইন মানে জাস্টিস সিস্টেম, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি এবং হেলথ আর মওকাকে স্ট্রেনথেন করা, যে তাদের সিস্টেমগুলো যে সার্ভিসগুলো প্রোভাইড করছে সেগুলো যেন একেবারে নারীদের দোরগোড়ায় পৌঁছে। সো প্রিভেনশনের ক্ষেত্রে এই চারটা সিস্টেম কিন্তু একেবারে মানে ডট যেগুলো কানেক্টেড না, আমরা চেষ্টা করেছি এই প্রজেক্টের মাধ্যমে কানেক্ট করতে এবং সেখানে কমিউনিটি অ্যাপ্রোচটা ছিল যে নারী যেখানে সহিংসতার শিকার হচ্ছে সেখানে কমিউনিটি যেন একটা কি বলবো ওয়াচডগ হিসাবে থাকে, যেন তারা যেন প্রতিরোধ করতে পারে। সো শুরুটা হয়েছিল যে ভায়োলেন্সগুলো কি সেটার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সবাই খুব গভীর না, ফিজিক্যাল ভায়োলেন্স আছে বুঝলেও একই রকম ভাবে বোঝে না। তো ওই জায়গাটায় ওনারা খুব চেষ্টা করেছেন সবাইকে নিয়ে বুঝতে যে হ্যাঁ এগুলো হচ্ছে ভায়োলেন্স। একটা পুরুষ বাইরে থেকে এসে ভাত না পেলে যে তার ওয়াইফের গায়ে হাত তুলবে এটা কখনোই কাম্য না, সে ভালো করে বলতে পারে আবার নিজেও কাজটা করে নিতে পারে। সো এইভাবে মানে কমিউনিটির সাথে তারা কথা বলে ওটা একটা অ্যাওয়ারনেস রেজ করার চেষ্টা করেছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছে, তাদের মধ্যে কমিউনাল একটা অ্যাটিটিউড তৈরি করার চেষ্টা করেছে যে তাদের যে কোনো বাড়ির নারী যদি সহিংসতার শিকার হতো তাহলে কিন্তু তারা পুরো কমিউনিটি গিয়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করতো এবং বোঝানোর চেষ্টা করতো যে তোমার এটা এভাবে করা উচিত না। এবং সেই ভায়োলেন্স কিন্তু শুধুমাত্র স্বামীর দ্বারা না, যদি শাশুড়ি বা শ্বশুরের দ্বারা হতো বা ননদের দ্বারা হতো সেটাও তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং পুরো পরিবারের সবাইকে নিয়ে কাজটা করেছে যে একটা ননদ যে বিয়ে হয়ে গেছে সে যেন এসে এই বাসায় আবার ভায়োলেন্স না করে যেখানে সে তার নিজের বাসায় ভায়োলেন্সের শিকার হচ্ছে। সো ইট শুড নট বি দ্যাট ভিসিয়াস সাইকেল যেটা হতে থাকে যে আমি অত্যাচারিত হচ্ছে আমি অত্যাচার করব। সো ওটা একটা খুব ভালো প্রোগ্রাম ছিল যেটা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছে। আর এখন আমরা যেটা কাজ করছি আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্টে কাজ করছি নারীর।
আমাদের উইং বলে একটা প্রজেক্ট ইউএন ওমেন, UNCDF এবং UNDP করছে। সো নারী অন্টারপ্রেনার্সরা যেন সহজে ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারে এবং তাদের যে কমিউনিটি আছে সেটা যেন তাদেরকে সাপোর্ট করে, সেই হিসাবে ওনারা কাজ করছেন। বাংলাদেশ ব্যাংক এখানে আমাদের একটা বড় সহযোগী সংস্থা। মানে খুশি মনে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা রিভলভিং ফান্ড ক্রিয়েট করা হয়েছে আমাদের আমরা বলি ট্যাক্স পেয়ার মানি দিয়ে নেদারল্যান্ডসে। এটা রিভলভ করবে যে অন্টারপ্রেনার যারা আসবেন তারা ঋণ নেবেন, আবার ফেরত দিবেন, আবার নিতে পারবেন। হ্যাঁ, এবং আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডাপ্ট করবে। তাহলে এটা নারীদের মানে ঋণ পেতে তো নারীদের খুবই অসুবিধা হয়, তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যেটা তারা সহজে করতে পারে না, বিশেষ করে ছোট ছোট অন্টারপ্রেনার যারা রয়েছেন। চাইল্ড ম্যারেজের একটা নতুন প্রজেক্ট আমরা UNFPA-র সাথে করব। এটা একইভাবে ওই কমিউনিটি লেভেলে একটা নারী শিশুকে ঘিরে কাজ করবে, কিন্তু নট নেসেসারি যে তার আশেপাশে যারা আছে তাদেরকে বাদ দিয়ে। সো মেন অ্যান্ড বয়েজ এঙ্গেজ ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি অফ দিস প্রজেক্ট। এবং আমরা যেটা বলতে চাই যে আজকাল কিন্তু অনলাইনের ভায়োলেন্সটা অনেক বেড়ে গেছে। সো এই প্রজেক্টে সেটা নিয়েও কাজ করবে যেন অনলাইনে মেয়েরা ভায়োলেন্সের শিকার না হয়। এবং ওই যে অ্যালিউর করে না, লাস্ট কাপল অফ ইয়ার্সে আমাদের খুব শুনতে হয়েছে যে মেয়েরা নিজেরাই ইলপ করছে, তারা ছোট বয়সে প্রেমে পড়ছে এবং প্রেমে পড়ে চাইল্ড ম্যারেজে চলে যাচ্ছে, হুইচ আই পার্সোনালি ডোন্ট এগ্রি। আমি জানি না সংখ্যাটা কত, কারণ এরকম কোনো সংখ্যা দেয়া নেই, কিন্তু হচ্ছে নিশ্চয়ই কিছু। সো চাইল্ড ম্যারেজটা আমাদের ঠেকাতে হবে, কারণ চাইল্ড ম্যারেজের যে মানে কি বলবো যে ইম্প্যাক্টটা রয়েছে সেটা কিন্তু সুদূরপ্রসারী। একটা মেয়ে চাইল্ড ম্যারেজের পরে চাইল্ড বেয়ার করছে, 20 বছরের আগেই সে মা হয়ে যাচ্ছে, প্রথম 1-2 হয়ে যাচ্ছে। এবং চাইল্ড ম্যারেজে আমরা জানি যে 18 বছরের নিচে শিশুটার শরীর কিন্তু সেভাবে তৈরি হয় না। সো তার আরেকটা চাইল্ড বেয়ার করার যে ব্যবস্থা সেটা কিন্তু অনেক অটিস্টিক বাচ্চার জন্ম দেয়, আমরা যেটা শুনেছি, বা স্টাডিও রয়েছে এই ব্যাপারে। সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এবং পাশাপাশি অনেক ধরনের সহিংসতার জন্ম কিন্তু সেখান থেকে, বাল্য বিয়ে, যে শিশু বিয়ে বা বাল্য বিয়ে, সেটি নিজেও যেমন একটি সহিংসতা, কিন্তু পরবর্তীতে আরো অনেক কিছুরই ডালপালা সেখানে ছড়ায়। জি, আপনি ট্রুলি বলেছেন। ভাই বলছিলেন প্যাট্রিয়ার্কাল সোসাইটি এবং আমাদের যে নেগেটিভ জেন্ডার নর্মস রয়েছে, এটাকে আসলে মানে এতদিন ধরে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, কিন্তু খুব বেশি দূর আগাতে পারিনি। নারীর প্রতি দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন হতে হবে। নারীকে যেভাবে প্রজেক্ট করা হয় সেটা চেঞ্জ করতে হবে, কারণ ওটা আরও বেশি ভায়োলেন্সের জন্ম দিচ্ছে। তো আমাদের প্ল্যান আর জাগর যে প্রজেক্টটা রয়েছে সমতায় তারুণ্য, সেটা ইউথ পিপল এবং মিডিয়ার সাথে কাজ করবে, এবং মিডিয়ার মাধ্যমে এই যে নেগেটিভ যে ন্যারেটিভ রয়েছে নারীদের জন্য সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবে। সেখানে ইনফ্লুয়েন্সাররা কাজ করবে, কন্টেন্ট রাইটাররা কাজ করবে, মিডিয়া পিপলরা আছেন তারা কাজ করবে, এবং ইউথরা খুবই ওতপ্রোতভাবে এটা জড়িত। আমরা জানি যে বাংলাদেশ এখন ইউথ ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এদেরকে ইউজ করা যে কী পরিমাণ জরুরি, কারণ তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? তো তাদের মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আশা করা যায় আগামী 20 বছরে হয়তো নারীর প্রতি সহিংসতাটা কিছুটা কমে আসবে। আমরা সেই প্রত্যাশাটাই রাখছি। রিফাত বিন সাত্তার, একটু সেভ দ্য চিলড্রেন সম্পর্কে জানতে চাইব, বিশেষত এই জায়গায় নারীর শক্তিকে ঘিরে সহিংসতা প্রতিরোধে আসলে কি ধরনের কার্যক্রম করছে? ধন্যবাদ মামুন ভাই। আমার মনে হয় মাসফিক কয়েকটা জায়গা বলেছেন, সেই জায়গা থেকে একটু বলি। মানে সহিংসতা প্রতিরোধ করতে গেলে 3টে জায়গায় আমরা মনে করি 3 দিক দিয়ে কাজ করা উচিত। প্রথমত এটাকে প্রিভেন্ট করা দরকার যাতে না হয়। দ্বিতীয় হচ্ছে যদি হয়েও যায় তাহলে কীভাবে সেটাকে আমি এটার মানে রেসপন্ড করতে পারি, সেটার জন্য বিভিন্ন কাঠামো আছে, আইনি কাঠামো আছে, অন্যান্য বিভিন্নভাবে করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা ঠিক হবে না হয়তো, বাট খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের যেসব আইন এবং আইনগুলো আছে সেক্ষেত্রে সরকারের সাথে কীভাবে কাজ করা, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আইনের ফাঁকফোকর আছে সেটাকে ঠিক করা, অথবা বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো সরকারকে চাপের মধ্যে রাখা। তো 3টা জায়গাতেই আমাদের কাজ আছে। এবং এক্ষেত্রে মানে বলতে হবে যে আমাদের যেহেতু বিভিন্ন লেভেলে, মানে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে সরকারি পর্যায়ে আমাদেরকে এই 3টা ধারাতেই কাজ করতে হয়। একটা উদাহরণ দিয়ে যদি শুরু করি, ধরেন সোচ্চার বলে আমাদের একটা প্রজেক্ট আছে, যেটা নেদারল্যান্ডস এম্বাসির মাধ্যমে আমরা করে থাকছি, যেটা একটু আগে মাহমুদা খুব পরিষ্কার করে বলছিলেন যে আসলে মাঠ পর্যায়ে তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। এখন আমাদের কাছে মনে হয়েছে যে কমিউনিটি লেভেল তো অনেক কাজ করেছি আমরা, এবং সেটা আমি বলবো আমরা কী কী কাজ করি, কিন্তু কমিউনিটি লেভেলে কাজ করার পাশাপাশি কিন্তু সংগঠন যারা সরাসরি নারীদের সাথে কাজ করছেন মাঠ পর্যায়ে, তাদেরকেও তৈরি করা প্রয়োজন।
কারণ হচ্ছে তারা নিজেরা যখন তৈরি হবে তখন তারা আরও বেশি করে সে নারীদের জন্য কাজ করতে পারবেন, সেটা প্রতিরোধের জন্য হোক বা রেসপন্সের জন্য হোক। তো যে কারণে আমাদের এই প্রজেক্টের মূল কাজটাই হচ্ছে 8টা একেবারেই তৃণমূল সংগঠন বা স্থানীয় সংগঠন যারা সরাসরি নারীদের সাথে কাজ করছে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এবং সক্ষমতা বলতে একদম সার্বিক সক্ষমতা, তাদের গভর্নেন্স স্ট্রাকচার থেকে শুরু করে তাদের বাজেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের টেকনিক্যাল ক্যাপাসিটি কীভাবে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করা, জেন্ডার বিষয়টাকে ভালোমতো বোঝা, সরকার সে দেন দরবার করা, নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কাজ করা, তারাও যেন একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি পর্যায়ে কাজ মানে সার্বিকভাবে প্রস্তুত করা। তো এই তৃণমূল পর্যায়ের যে সংগঠনগুলো, স্থানীয় সংগঠনগুলো, তারা যদি সার্বিক সক্ষমতা তৈরি হয় তখন তারা আসলে অনেক বেশি করে নারীর কাছাকাছি গিয়ে এই সহিংসতা প্রতিরোধ করতে পারবে। সেটা আমাদের এই সোচ্চার প্রজেক্টের একটা বড় কাজ। আর প্রিভেনশনের জায়গা থেকে যদি বলি, সেটা প্রথম পর্বে বলছিলাম যে আসলে এটা বহুমাত্রিক সমস্যা, এবং যে কারণে আমরা মনে করি বিনিয়োগটা একেবারে মেয়ে শিশু থেকে শুরু করতে হবে। কারণ নারীরা যখন একেবারে তাদের পূর্ণ বয়সকে চলে আসছে তখন কিন্তু আসলে তাদের পক্ষে সেই প্রতিবাদ করার ভাষা তৈরি হয় না। ফলে মেয়েদের জায়গায় বিনিয়োগ করার প্রয়োজন। যে চিলড্রেন নিয়ে কাজ করে, ফলে আমরা কিন্তু একেবারে ছোটবেলা থেকেই মেয়েদের মধ্যে এটা করার চেষ্টা করি, শৈশব থেকেই মেয়েরা এই ব্যাপারে কথা বলতে পারে, তাদের মধ্যে আত্মশক্তি, আত্মবিশ্বাস তৈরি করার কাজ করি নানাভাবে। তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষার আওতায় নিয়ে আসা, কথা বলতে পারা, তারা একসাথে মিলে অন্যান্য নারীদের সাথে, অন্যান্য তার যে মেয়ে শিশুদের সাথে আছে, অন্যান্য তার বন্ধুদের সাথে কীভাবে এই বিষয়গুলো কথা বলা, জীবন দক্ষতা বৃদ্ধি করা, তাদের কোন ধরনের ঝুঁকিগুলো আছে সুরক্ষার সেগুলো বোঝা, গুড টাচ ব্যাড টাচ এই বিষয়গুলো বোঝা, এই ধরনের প্রতিটা বিষয় আমরা তাদেরকে তৈরি করার চেষ্টা করি। এবং মেয়ে যখন একবার শিক্ষার আওতায় আসে এবং তখন সে যখন বিপদগুলো বুঝতে পারবে যে আমি আসলে কার কাছ থেকে বিপদ হতে পারে, তখন কিন্তু তার পক্ষে এগুলোকে আগে থেকে বন্ধ করা সম্ভব। এবং এটা একটা এই ফাঁকে বলে রাখা ভালো যে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি শিশু সুরক্ষার ক্ষেত্রে অধিকাংশ নির্যাতন বা সহিংসতা বা হয় কিন্তু একেবারেই যার কাছে আস্থার জায়গাগুলো, কাছের মানুষ যাকে বিশ্বাস করে, এই সুযোগটাই আসলে পুরুষরা নিচ্ছেন এবং তখন তারা তাদের সহিংসতা করছে বা নির্যাতন করছে বা যৌন নির্যাতন করছে। তো এই জায়গাগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একেবারে ছোটোবেলা থেকেই বিনিয়োগগুলো করা বা মেয়েদেরকে নিয়ে কাজ করা। সেটা একটা মানে বন্ধ করার জায়গা, প্রিভেনশনের জায়গা। এর বাইরে আরেকটা যেটা বলছিলাম যে সামাজিক বাধা, দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে আমরা আসলে বাবা মা, পরিবার, সমাজে যারা মানে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, শিক্ষক, যাদের মতামত গুরুত্ব দেওয়া হয়, তাদেরকে আসলে এটার বিষয়ে সচেতন করে তোলা, কারণ তাদের কথা সবাই শোনে। তো আমাদের কাছে মনে হয়েছে তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, তাদেরকে যদি কথা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই কাজ হয়। রেসপন্সে যদি বলি, যেহেতু এত কিছুর পরেও কিন্তু নির্যাতন বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আসলে আমাদের কিছু পরিষ্কার গাইডলাইন আছে, যেটা কেস ম্যানেজমেন্ট বলি। যদি কখনো কোনো ঘটনা ঘটেই থাকে, ইমিডিয়েটলি কি করণীয়, সে নারীকে একটা তার মানসিক স্বাস্থ্যের জায়গা আছে, কারণ তখন ইমিডিয়েটলি তারা কিন্তু খুব ট্রমাটাইজড হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে একটা সাপোর্ট করা, যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাকে রেফার করে দিচ্ছি। এছাড়া যদি অন্য কোনো সাহায্য দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিছু পরিষ্কার পদ্ধতি আছে কীভাবে এটা করতে হবে। এবং এই পদ্ধতিগুলো দুরকম। একটা হচ্ছে সরাসরি যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যারা এই বিষয়ে কাজ করে তাদের সাথে কাজ করা, পাশাপাশি কমিটি লেভেলেও এগুলোকে বন্ধ করার জন্য কি করা যায়, কমিটি বেশ কিছু কমিটি আমরা ফর্ম করি যাতে আসলে এই ধরনের প্রতিরোধ এগুলোকে বন্ধ করা সম্ভব। আর যেটা বলছিলাম, শেষ যে পিলারটা আছে সেটা হচ্ছে যে সরকারের সাথে। সেক্ষেত্রে প্রতিনিয়তই আমাদের কথা হয়, কাজ হয়। এই যে যতগুলো আইনের কথা বললেন, প্রতিটা ক্ষেত্রেই ছিলেন বা ইনভলভড, বাল্যবিবাহ নিরোধ আইন থেকে শুরু করে বিভিন্ন আইনের ক্ষেত্রে আমরা সরাসরি সরকারের সাথে কাজ করি, যেখানে সরকার সুযোগ দেয়। একসময় সরকার সবসময় সুযোগ দেয় তাও না, অনেক সময় সিভিল সোসাইটির কথা শুনতেও চায় না, বাট সেটা আমাদের সবসময় চাপের মধ্যে রাখি আমরা, যেন আমাদের কথা শোনা হয়। শুধু আমাদের কথা না, যাদের নিয়ে কাজটা, মেয়ে নারী, তাদের কথা খুব গুরুত্বপূর্ণ, তাদের কথা শোনা খুব প্রয়োজন। এবং একবারে আপনাদের মধ্যে সংগঠন যারা নারী নেতৃত্বের সংগঠন যেগুলো আছে, তাদেরকেও যেন তারা সরকার সেই স্পেসটা দেয়, তাদের কথা শোনে, সেক্ষেত্রে আমরা কাজ করি। তারপরেও বলতে হবে যে আসলে এটা এখনও আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে এটা আসলে নগণ্য, অপ্রতুল। কারণ আসলে এটা এতই একটা গভীর প্রবলেম, গভীর সমস্যা, এটা আসলে কাজ করতে গেলে বহুমাত্রিকভাবে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। মানে এর ব্যাপ্তিটা এত ছড়িয়েছে যে আরও অনেক দিন বা আরও অনেক বড় মাত্রায় কাজ করতে হবে। মাহমুদা বেগমের কাছে একটু শুনতে চাইবো, আপনার কাছে অভিজ্ঞতা যেটি আলোচনায় এসছে, আপনারা সোচ্চার নামে একটি কার্যক্রম পরিচালনা করছেন এবং এর বাইরেও কাজ করছেন, সেই জায়গায় আসলে মাঠের অভিজ্ঞতাটা কীরকম এবং কী ধরনের কাজগুলো করছেন, সেখানে নতুন বা অভিনব কী রয়েছে যেটি আসলে অনেক বেশি কার্যকর হবে বলে আশা করছেন? ধন্যবাদ মামুন ভাইকে। আসলে আমি খুব মানে সেভ দ্য চিলড্রেনের মানে নারীর শক্তি জাতির ভিত্তি এই প্রোগ্রামে আমি সেভ দ্য চিলড্রেনের যখন ওই লোগোটা দেখছি, তখন মনে হচ্ছে যে আসলেও আমরা প্রথমেই শুরু করেছি সবুজের অভিযান ফাউন্ডেশন যেটা করে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট দিয়ে। কারণ আর্লি চাইল্ডহুড ডেভেলপ না হলে শুধু ডে কেয়ার থাকলেই যে বাচ্চারা এই যে ফ্যামিলি থেকে আসতে হবে, নারী নির্যাতন কিন্তু সবচেয়ে বেশি পরিবার থেকে হয়।
তাহলে আমরা যদি ছোটোবেলাকে থেকে বাচ্চাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করি, এবং আমাদের মূল কাজে আমরা 63টা গার্মেন্টসে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রোগ্রাম আছে থ্রু ডে কেয়ার সেন্টার, এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু বাচ্চাদের আমরা 0 থেকে 6 বছর পর্যন্ত তাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা হয়। যখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হয়, পাশাপাশি আমরা চাইল্ড টু চাইল্ড অ্যাপ্রোচের একটা কথা সেভ দ্য চিলড্রেনই প্রথম এটা অ্যাপ্রোচটাকে নিয়েছিল, যে বাচ্চারা তার বাবা মাকে শেখাবে, এটা হাইজিন হোক বা বাবা সিগারেট খাচ্ছে এটা খারাপ জিনিস হোক, যখন একটা বাচ্চা যে বলে একটা ভালো কথা, বাবা মা যতটা শোনে, আমরা ডোর টু ডোর যে এটা বললেও বাইরের মানুষ শুনবে না। তো সেই কাজটা সবুজের অভিযান ফাউন্ডেশন করে। পাশাপাশি নারীদের নিয়ে ভাবনা বেশি, আমরা যেখানে যেই প্রোগ্রাম করি, যেন আমি আগেই বলেছি যে আমরা ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে কাজ করি, ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে যেখানেই কাজ করছি সেখানেই আমরা একটা উইমেন ক্যাফে করেছি, কারণ ওদের মনের কথা ওরা বলার জন্য একটা জায়গা খোঁজে, ওরা ঘরে বলতে পারে না, বাইরে বলতে পারে না, আর এরা সবাই তো ক্লাইমেটের কারণে এসছে এখানে, আসার পরে ওরা কিন্তু ভার্নারেবিলিটি জানে না যে একটা বস্তিতে বা স্লামে আমি উঠলে কী ভার্নারেবল অবস্থা হবে, সেখানে এত কনজাস্টেড, জেন্ডার বেসড ভায়োলেন্স একদম হাই, কারণ কনজাস্টেড থাকার কারণে এক রুমের ভিতরে বাবা থাকছে, মা থাকছে, আবার একটা পরিবারকে ভাড়া দিচ্ছে ওই রুমের মধ্যে, চকির উপরে আর নিচে, তো সেইখানে ভায়োলেন্সের বিষয়টা তো বেড়ে যায় বলেই তখন এই যে ছেলে পেলে তাড়াতাড়ি বিয়ে করতে চায়, মেয়েরাও তাড়াতাড়ি বিয়ে করতে, ছেলেরাও, আর বাবা মাও মনে করে যে বিয়ে দিলেই সমাধান, তাহলে আমার মেয়েটাকে আর কেউ জ্বালাবে না। এই যে চোখের সামনে দেখা আমাদের এই কাজগুলো, এগুলোর জন্য আমরা উইমেন ক্যাফে করেছি। ওরা ক্যাফেতে আসে, ওদের মনের কথা বলে, 2 কাপ চা খায়, এবং চা খেতে খেতে ওরা খেলাধুলা করে, সেই ছোটোবেলায় পৌঁছে যায়। এই যে একটা শান্তি, মেন্টাল শান্তি, এটা নিয়ে কিন্তু আবার ঘরেই ফিরে যায়, সেই নির্যাতনের কাছেই ফিরে যায়, কারণ এটার কোনো সমাধান আমরা এখনও করতে পারি না, কারণ আমাদের আইনের এত বড় লম্বা একটা দূরত্ব, যে যেই করলো যে না আমি থাকতে চাই না, আমি আগেও কথা বলেছি, উদাহরণ দিয়েছি যে থাকতে না চাইলে আমাদের কি ঘটনা ঘটে, তারপরে আমরা যদি আইনের কাছে যাই কত সময় লাগে, পরে ওরা আবার কোথায় ফিরে যাবে, তখন আবার ওই সংসারেই ফিরে যায়। তার চেয়ে আমরা মনে করি কিছুটা সময় তার যদি কাউন্সিলিং হয়, তার মেন্টাল যদি সেট আপ হয়, তাহলে সেই জায়গায়ও যে কিছুটা শান্তি যেন সে পায়। সেক্ষেত্রে আপনারা এই যে যেটি বলছেন যে নির্যাতনকারী কিংবা সম্ভাব্য পরিবারের অন্যরা যারা হয়তো, তাদের সাথে কি ধরনের কাজ করেন? আমরা হলো আমাদের প্রোগ্রামগুলো যখন আমরা যদি ছেলে এবং মেয়ে বলি, আমরা মেয়েদের সাথে ছেলেদের সাথে একসাথে ইয়ত প্রোগ্রাম আছে, তাদেরকে আমরা বুঝাই যে আসলে কেন শারীরিক নির্যাতনের বিষয়টা আসে, তাহলে আমার এই সময় আমার শরীর কি কথা বলে, কেন আমি অন্যভাবে একজনকে অ্যাপ্রোচ করি আমাদের দেশের পার্সপেক্টিভে। তো সবসময় তো বলা যায় না এ তোমার বোন, প্রেমিকা হতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু পজিটিভলি এইটা দেখে কাউকে নির্যাতন না করে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, এই জিনিসটা আমরা ছেলেদের থেকে শুরু করি, ইয়র দিকে শুরু করি। আর ওমেনদের যখন গ্রুপ আছে, আমরা যেহেতু নারীদের বেশি প্রমোট করতে চাই, কারণ নারীরা এখনও অনেক পিছিয়ে আছে, সেই প্রমোটের জায়গা থেকে আমরা যে কাজটা করি যে আচ্ছা ঠিক আছে আমরা বেশি নারীদের প্রমোট করি, এটা সত্য, কারণ আমরা এখনও অনেক আছি আগায় নেওয়ার জন্য। পাশাপাশি আমরা পুরুষ তাদের কাপলদের নিয়ে আমাদের আছে, প্যারেন্টস মিটিং আছে, আমরা এটা প্যারেন্টস মিটিং বলি, যে শুধু মাকে ডেকে আনলে লাভ হয় না, সেই মাই ডেকে দিয়ে যায়, মাই নিয়ে যাবে, মাই খাওয়াবে, সব কিছু চলে যায়। তা আমরা একদিন প্যারেন্টসদের নিয়ে একসাথে মিটিং করে পুরুষদেরকে নিয়ে আসি, এবং আমাদের পুরুষের কমিউনিটি লিডার আছে যারা পুরোটা লিড দেয়, এখানে 2-1 নারী লিডার থাকে, বেশিরভাগই দেখি যে সেরা পুরুষ লিডারটা, সেই কমিউনিটি লিডার আগে আমরা লোকাল গভর্নমেন্টকেও যুক্ত করতাম, এখন একটু ঝামেলায় আছি লোকাল গভর্নমেন্ট নিয়ে। এইবারের আলোচনায় আমরা যদি সুনির্দিষ্ট করে এবারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কথা বলি, সেখানে কোনোভাবেই কোনো অজুহাতেই যেন আমরা মাথা নত না করি, সেই আহ্বান জানানো হয়েছে। তো সুনির্দিষ্ট করে জানতে চাই যে এখন যে অবস্থাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশের এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এর পাশাপাশি আমরা যদি বলি যে নারীর প্রতি সহিংসতা বন্ধে কিন্তু নানা রকমের আইনি উদ্যোগ, আইন বাস্তবায়নের উদ্যোগগুলোও কিন্তু মাঠে রয়েছে। কোন কোন বিষয়গুলোকে এই সময়টাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মাঠের অভিজ্ঞতা থেকে আপনি মনে করেন? খুব ভালো বলেছেন যে আমরা সরাসরি চলে যাই। আমাদের বেশ কিছু, আমি পজিটিভলি বলবো যে বাংলাদেশে বেশ কিছু কাজ হয়েছে,
তার মধ্যে আমরা হাইকোর্ট ভার্ডিক্ট যেটা হয়েছে এটাকে আমাদের একটা চাওয়া যে বর্তমান যারা আছেন আমাদের অ্যাডভাইজাররা আছেন তাদের কাছে চাওয়া যে এটাকে আইনে পরিণত করা হোক। 2009 সালের সেই যে ভার্ডিক্ট, হ্যাঁ, যেটা সেটা ইনস্টিটিউশনের জন্য হয়েছে, সবার জন্য, আমার আপনি গার্মেন্টস ফ্যাক্টরি সকল কর্মস্থলে। তাহলে কর্মস্থলের নির্যাতনটা যদি বন্ধ করতে চাই তাহলে হাইকোর্ট ভার্ডিক্টটা ফলো করে চলছে, কিন্তু মনিটরিং নাই দেখে ওইটা ভালো চলছে না। পাশাপাশি বাইরে থেকে 2 জন নেওয়ার কথা ওই কমিটিতে, তো আমাদের লতে নিয়ে গিয়েছিল ফাইটোকের যে একটা কমিটি থাকবে যারা ভায়োলেন্সটা দেখবে, কিন্তু বাইরে থেকে যে 2 জনকে সেটা বাদ দিয়ে দিয়েছে। তা আমরা চাচ্ছি ওই 2 জনকে, কারণ এটার জন্য কোনো বড় সময়ের দরকার নেই, 2 জনকে অ্যাড করা হবে এবং পাশাপাশি এটা লয়ে পরিণত হবে। এটা একটা। আমরা আরেকটা বলছি যে ডোমেস্টিক ওয়ার্কারদের যে পলিসিটা হচ্ছে এইটাও আমরা ল চাই, যেহেতু পলিসি আকারে আছে। ল হলে কিছু শাস্তি, এবং আরেকটা হলো সোশ্যাল ডায়ালগ, এমপ্লয়ীদের মধ্যে সোশ্যাল ডায়ালগটা থাকতে হবে। কারণ আমরা কেউই জানি না বলেও একমাত্র ডোমেস্টিক ওয়ার্কারকে টাকা দেই সময় এবং বা তাদের বেতন, ম্যাটারনিটি লিভ, এই জায়গায় আমরা খুবই কার্পণ্য করি। আমরা মনে করি 2টো কাপড় দিলেই হয়ে যাবে, হয়ে গেল তার ইয়ারলি বোনাস। এই জিনিসগুলো থেকে আমরা যেন বিরত থেকে এবং একটা কন্ট্রাক্ট যেন হয়। তো এটা একমাত্র ল হলেই কন্ট্রাক্ট হবে এবং এটা মাস পিপুলের কাছে চলে যাবে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে আমাদের এই দুইটাকে আমরা খুব যদি জেন্ডার বেস ভায়োলেন্স যদি কমে আসে তাহলে বাংলাদেশের অনেক নারীরা গার্মেন্টস সেক্টরে 42% চলে আসছে নারী এখন, শুধু জেন্ডার বেস ভায়োলেন্সের জন্য ওরা কাজ ছেড়ে দিচ্ছে। আর ডোমেস্টিক ওয়ার্কারদের তো কথাই নাই, কীরকম জেন্ডার বেস ভায়োলেন্সের শিকার হয়, পরিবারও হচ্ছে, আবার সে কাজের ক্ষেত্রে যাচ্ছে, কাজের জায়গা হচ্ছে। তা আপাতত আমরা বলছি যে এই দুইটাকেও যদি আমরা পরিবর্তন করতে পারি, পাশাপাশি C190 আইএলও কনভেনশন এটাকে যদি বাংলাদেশ সরকার রেকটিফাই করেন, এই 3টা। এখন আমি বলছি যে সোচ্চারের কথা, আমরা যে সেভ দ্য চিলড্রেন এবং নেদারল্যান্ডস অ্যাম্বাসির সাথে যে কাজটা করছি আমরা সোচ্চার, এখানেও কিন্তু আমাদের মূল কথা হলো আমরা একটা গ্রুপ করেছি, সেটা হলো উইমেন লেড অর্গানাইজেশন, 8টা অর্গানাইজেশন মিলে আমরা একটা গ্রুপ করেছি, যেটা হলো আমরা বলছি ফেমিনিস্ট লিডার কমিটি। এই কমিটির মাধ্যমেও কিন্তু আমাদের মূল কাজটাই হবে যেন ভায়োলেন্স রিডিউস করতে পারে এবং 8টা অর্গানাইজেশনের শক্তি অনেক বড় শক্তি করে, নারী শক্তি, সবাই আমরা নারী অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ভায়োলেন্স রিডিউস করার জন্য কাজ করব। সোচ্চার আমাদের এই জন্য অনেক বেশি সুযোগ দিবে। পাশাপাশি আমাদেরও আসে কিছু ছোট অর্গানাইজেশনদের কিছু গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি এসব জায়গায় যে ল্যাকিংগুলো আছে সেগুলো সোচ্চারের মাধ্যমে। জি, অনেক ধন্যবাদ মাহমুদা বেগম। আমি একটু রিফাত বিন সাত্তার, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, একটু জানতে চাইবো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যেটি বলা হচ্ছে যে পারিবারিক সহিংসতা থেকে আমরা দেখতে পাচ্ছি কর্মস্থলে সহিংসতা কিংবা যাতায়াতে সেই জায়গা, কারণ নারী অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে। এখন অনলাইন ভায়োলেন্সের বিষয়টি এসে এই মুহূর্তে আসলে যখন আমরা নারীর প্রতি সহিংসতার কথা বলি, কোন মাত্রাগুলো নতুনভাবে দেখা যাচ্ছে এবং সেইখানে আসলে করণীয় কি রয়েছে? ধরুন রমন ভাই, আপনি মনে কয়েকটা সূত্র ধরিয়ে দিয়েছেন, যেমন অনলাইন ভায়োলেন্সের কথা বললেন, সেটা দিয়ে শুরু করি। মানে নিঃসন্দেহে বর্তমান প্রেক্ষাপটে যেখানে প্রযুক্তির বিস্তার ঘটছে এবং সবাই এখন মোটামুটি কম বেশি আমরা অনলাইনের সাথে যুক্ত থাকি, সেখানে ভায়োলেন্স কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু অনেক ইনভিজিবল। মানে বিষয়টা হচ্ছে যে যেমন যৌন নির্যাতন বা অন্য সহিংসতাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি পরিবার পর্যায়ে কিছু একটা করতে পারি, বাট এক্ষেত্রে কিন্তু একটা অপরিচিত পরিচিত নানাভাবে কিন্তু এই ভায়োলেন্সগুলো হচ্ছে এবং সেটা কোনো পরিষ্কার কোনো আইনি কাঠামো এখন পর্যন্ত নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডেফিনেটলি গভর্নমেন্টের এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এটাকে যেন এখানে একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা প্রয়োজন, খুবই জরুরি। আমরা সেভ দ্য চিলড্রেন থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি একেবারে কিছু টেলিকম অপারেটরের সাথে কাজ করে কীভাবে এটা ব্যাপারে আরেকটু বলবো সচেতনতা তৈরি করা, স্পেশালি মানে আমাদের যুব কিশোর তরুণ শিশু যে যখন ব্যবহার করছি কীভাবে আসলে নিরাপদভাবে ব্যবহার করতে পারি সে জায়গায় সচেতনতা। বাট আইনের জায়গা থেকে যদি বলি সেখানে আইনি কাঠামোর প্রয়োজন। বাল্যবিবাহের কথা একটু আগে বলছিলাম, তো বাল্যবিবাহ আইনটা নিঃসন্দেহে 1929 সালে আইনটাকে অনেকটাই সংস্কার করে পরিবর্তন করে কিন্তু এখন একটা আইন হয়েছে। এরপরেও একটা বিশেষ ধারা যুক্ত করে দেওয়া হয়েছে যেখানে আসলে এখনও বাল্যবিবাহের একটা সুযোগ রেখে দেওয়া হয়েছে, যেটা আমরা অনেকেই সবাই বলেছিলাম, তারপরেও সরকার এখানে পরিবর্তন করেনি। নিঃসন্দেহে আশা করি বর্তমান সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন হবে এবং নাগরিক সমাজ এবং মেয়েদের স্বার্থের কথা মাথায় রেখে এখানে বিশেষ ধারাটা বাতিল করবে। আপনার কয়েকটা আইনের কথা বললেন, যেমন নারী নির্যাতন আইন বা অন্যান্য যেসব আইনগুলো আছে, এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে যখনই কোনো ঘটনা ঘটে যাচ্ছে তারপরে যে
স্থানীয় মানে আইন প্রয়োগকারী সংস্থা যেভাবে পুরো ব্যাপারটা করেন, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সেখানে নারী আরও বাড়তি আরও নির্যাতন শিকার হয়, কারণ যেভাবে প্রক্রিয়াটা করা হয় সেখানে কিন্তু খুবই অসংবেদনশীলভাবে করা হয়। তো সেই জায়গায় কাজ করার প্রয়োজন আছে। জুডিশিয়ারিতে যখন যায় সেখানে আমরা জানি জুডিশিয়ারির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়ে যাচ্ছে, এবং হয়তো যেভাবে করে কেসটা সাজানো হচ্ছে সাক্ষী পাওয়া যায় না, কেউ কথা বলতে চাচ্ছেন না, ফলে আলটিমেটলি কিন্তু যেটা হচ্ছে পুরো বিচার ব্যবস্থা বা এই যে আইন প্রয়োগকারী ব্যবস্থার উপরে কিন্তু একটা ট্রাস্ট কমে যাচ্ছে, এবং খুব অল্প রিপোর্ট কিন্তু হচ্ছে। আসলে যত সহিংসতা হচ্ছে তার কিন্তু খুব অল্প সংখ্যক রিপোর্টিং হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সরকারের বলি বা যারা আইন প্রয়োগকারী সংস্থা যদি বলি বা বিচার ব্যবস্থা যদি বলি, তাদের কিন্তু এখানে আসলে একটা আস্থার জায়গা তৈরি করার প্রয়োজন, এবং তাহলে কিন্তু আসলে এটা আরও অনেক বেশি রিপোর্টেড হবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যেগুলো বন্ধ করার সুযোগ আছে। আর লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে এগুলো তো ধরেন একেবারেই সহিংসতা নিয়ে কাজ করা, কিন্তু এর বাইরে আরও কিছু সাপ্লিমেন্টারি কাজ আছে, যেমন বলছি অর্থনৈতিক ক্ষমতায়ন, তারপরে নারীর কাজের জায়গাগুলো তৈরি করা, এই ধরনের কিছু শিক্ষার জায়গায় মেয়েদেরকে অনেক বেশি নিয়ে আসে, এই জায়গাগুলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা, এগুলো যদি আরও কিছু করা হয় তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আসলে সহিংসতা বন্ধ হবে। জি, খুব চমৎকার বলেছেন যে সহিংসতার আসলে গোড়ায় যদি হাত দেওয়া যায় তাহলে সেটি অনেকখানি প্রতিরোধ সম্ভব। আমি একটু শুনবো নেদারল্যান্ড এমবাসির সিনিয়র পলিসি অ্যাডভাইজার মাশফিকা জামান সাঠিয়ার একটু আজকের যে আয়োজনটি, অর্থাৎ 16 ডেজ অফ অ্যাক্টিভিজম যেটি আমরা বলি, 16 দিন ব্যাপী যে কর্মসূচি রয়েছে, এটির আসলে প্রেক্ষিতটা এবং বাংলাদেশের জায়গা থেকে আসলে সেটি কেন গুরুত্বপূর্ণ, এইখানে যদি একটু আলোকপাত করেন, এবং এবারের যে প্রতিপাদ্যটি রাখা হয়েছে যে কোনো কিছুতে নো এক্সকিউজ, তো সেই জায়গায় যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ মামুন ভাই। আমার বক্তারা অনেক কিছু বলে ফেলছেন, আপনি শুনেছেন। আর আমাদের আজকের এই প্রোগ্রামটা আমাদের সোচ্চার প্রোগ্রামের ব্যানারে হচ্ছে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম। এটা ইউএন ওম্যান লেড একটা ক্যাম্পেইন, যেটাতে আমরা এই দিনগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি যেন নারীর প্রতি সহিংসতার বিষয়গুলো আরও বেশি পরিষ্কার হয় মানুষের কাছে, এবং মানুষ যেন বুঝতে পারে যে এই ব্যবহারটা ঠিক না, এই ইস্যুটা আমার আরেকজনকে কিভাবে দমিয়ে রাখছে সেই বিষয়টা বুঝতে পারে। তো আমরা বিভিন্ন দিনে বিভিন্ন রকমের প্রোগ্রাম নিয়ে এই 16 দিনটা আমরা উদযাপন করি, এবং এখানে কিন্তু আমাদের সরকার, বাংলাদেশের সরকার এবং যে কোনো দেশের সরকার খুব মানে জড়িত থাকেন খুব ভালোভাবে। আজকের যে আমাদের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য, সেটা কিন্তু একটা মূল মন্ত্র আমাদের নেদারল্যান্ডস এম্বাসির জেন্ডার জাস্টিস প্রোগ্রামের, যে নারীকে তার জায়গাটা তৈরি করে দিতে হবে, এবং সেই কাজে আমরা সকলেই, ছেলে মেয়ে নারী পুরুষ সকলে আমরা সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করব। এবং এই জায়গাটা তৈরি করার জন্য এই বছরের এই সময়টাতে আমরা কিন্তু খুব অধীর আগ্রহে বসে থাকি যে এই বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়টাকে তুলে ধরা হবে, এবং সবার মধ্যে একটা কি বলবো যে একটা ধাক্কা লাগবে যে আচ্ছা, আমি যে আরেকটা মানুষকে এরকম সহিংসতা করছি, এটা তো তাকে যেমন দমিয়ে দিচ্ছে, আমার পুরো জাতি গোষ্ঠী মানে সোসাইটি টু কান্ট্রি কিন্তু এটার ইম্প্যাক্ট পড়ে। আমাদের বোধহয় একটা স্টাডি আছে যে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন আমাদের ইকোনমিককে কতটা পিছিয়ে ফেলে। আমি এখন নাম্বারটা বলতে পারবো না, আমার সহবক্তারা বলতে পারেন হয়তো, কিন্তু আসলে মানে ভায়োলেন্স এগেইনস্ট ওমেনের ইম্প্যাক্ট এত গভীর এবং এত মানে এটার ইকোনমিক্যাল একটা সাইড কিন্তু তুলেই ধরা যায়, এবং যেটা আমাদেরকে নাড়া দেয় যে এটা যদি না থাকতো তাহলে আমাদের দেশটা তো আরেকটু এগিয়ে যেত। সো 16 ডেজ অফ অ্যাক্টিভিজম, ইয়েস, এটা আমরা নারীর সহিংসতা এবং শেষ করি হিউম্যান রাইটস দিয়ে এটা আমরা উদযাপন করি। নারী এখানে প্রধান থাকে, কিন্তু তাই বলে এটা না যে আমরা পুরুষদের পিছনে ফেলে দিচ্ছি। আমরা চাচ্ছি যে পুরুষরা আমাদের সাথে এগিয়ে আসুক, কারণ আমরা একজন আরেকজনের পরিপূরক। আমরা একজন একসাথে এগিয়ে যাওয়ার জন্য, একসাথে এগিয়ে যাওয়ার একটা আহ্বান। সত্যি অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আয়োজনে আমাদের অতিথি হয়ে আসার জন্য। দর্শক, আমাদের অতিথিরা যেমনটি বলেছেন, নারী পুরুষের শক্তি পরস্পরের পরিপূরক, কাজে কোনো অবস্থাতেই নারীর প্রতি সহিংসতার মাধ্যমে অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারী বা পুরুষ কাউকেই কিন্তু যেন আমরা উন্নয়নের মূল ধারা থেকে সরিয়ে না দিই। বিশেষত
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষের এবারের যে প্রতিপাদ্য নো এক্সকিউজ, কোনো অজুহাতে আমাদেরকে দমিয়ে রাখতে না পারে, থামিয়ে রাখতে না পারে। নারীর অর্থনৈতিক মুক্তি, নারীর সহিংসতা মুক্ত একটি পরিবেশ প্রকৃতপক্ষে এগিয়ে নিয়ে যেতে পারে শুধু নারীকে নয়, পুরো জাতিকে। তাই আমরা বলছি নারীর শক্তি হোক জাতির ভিত্তি। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের এই আয়োজনে আমাদের সাথে।